সম্মানিত খামারি ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এখন শীতের রাত, আমি অবশ্য দিনের বেলা সময় পাই না, ভাবলাম যে শীতের রাতের বেলা একটা ভিডিও করি। তো আজকের ভিডিওর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর মূল বিষয় হলো ক্যালসিয়াম। শুধু ক্যালসিয়াম ঘাটতির কারণে একটা গাভীর কত বড় ক্ষতি হয়, কি প্রবলেম হয়, এই বিষয়টি নিয়ে আজকে আমার আলোচনা। আমার বিশ্বাস যারা গাভী পালন করেন তারা অত্যন্ত গভীর মনোযোগ সহকারে আজকের আলোচনাটি শুনবেন যে একটা গাভীর জন্য ক্যালসিয়াম কতটুকু গুরুত্বপূর্ণ। ক্যালসিয়ামের ঘাটতির কারণে মোট 5টি রোগ দেখা দেয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ওই পঞ্চম ধাপের যে রোগটি, এটি হলে গাভী একবারে শুয়ে পড়ে, গাভী আর উঠে দাঁড়াতে পারে না। আমরা অনেক চেষ্টা করে গাভীকে দাঁড় করাতে পারি না, অনেক সময় কোনো কারণেই গাভী আর সুস্থ হয় না, অবধারিত তার মৃত্যু হয়। তো চলুন একে একে সবগুলো রোগ নিয়ে আমরা কথা বলি। ক্যালসিয়ামের ঘাটতির কারণে প্রথম যে রোগটি দেখা দেয় এটা রিটেনশন অফ প্লেজেন্টা। রিটেনশন অফ প্লেজেন্টা হলো আপনার বাচ্চা প্রসবের পর গর্ভফুল ভিতরে আটকে যায়, গাভীর ফুল পড়ে না। দেখা যায় যে 6 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা, এমনকি 24 ঘন্টায়। তখন ডাক্তার ডেকে এনে ভিতর থেকে ওয়াশ করে আমরা গর্ভফুলটা বের করি। কিছুটা বের হয়, কিছুটা ভিতরে থেকে যায়। এ থেকে গাভী আর নেক্সট টার্মে প্রপারলি হিটে আসে না, বিসকনসিভ করে না, দুধে অনেকটা প্রবলেম হয়। এই হলো প্রথম। আর ক্যালসিয়ামের ঘাটতির কারণে দ্বিতীয় যে রোগটি দেখা দেয় এটি হলো ডিস্টোকিয়া। ডিস্টোকিয়া ভিতরে বাচ্চা আটকে যায়, বাচ্চা ডিসপ্লেস হয়ে যায়। গাভী প্রসব বেদনায় ছটফট করে, উঠা বসা করে, কোনো কারণেই বাচ্চা আর বের হয় না। আমরা লোকজন জড়ো করে ডেকে এনে অথবা ডাক্তার এনে ডিসপ্লেস হয়, বাচ্চাটা লড়ে যায়, এটাকে অনেক কষ্ট করে টেনে হেঁচড়ে আমরা বাচ্চা বের করি। এটা হয় শুধু ক্যালসিয়ামের কারণে। ক্যালসিয়াম ঘাটতির কারণে তৃতীয় যে প্রবলেমটি দেখা দেয় এটি হলো ইউটেন প্রলেপ। ইউটেন প্রলেপ জরায়ু সম্পূর্ণটা বেরিয়ে আসে বাচ্চা প্রসবকালীন সময় অথবা বাচ্চা প্রসবকালীন পূর্বে, একদম ফিনিশিং আওয়ারে দেখা যায় যে গাভী শুইলে পরে এমনিতেই জরায়ু বেরিয়ে আসে, অথবা বাচ্চা প্রসবের সময় জরায়ুটা সম্পূর্ণ বেরিয়ে আসে। অনেক সময় আমরা নিজেরা ধাক্কা দিয়ে আবার জরায়ুটা ভিতরে ঢুকাই, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না, গাভী আর তখন আর গাভী থাকে না। ক্যালসিয়ামের ঘাটতির কারণে চতুর্থ যে রোগটি দেখা দেয় এটা হলো অ্যাবামাজম ডিসপ্লেস। গাভীর পাকস্থলীতে 4টি অংশ থাকে, 4টি অংশের মধ্যে একটা অ্যাবামাজম একটা অংশ থাকে, এটা ডিসপ্লেস হয়ে যায়, অনেকটা লড়ে যায়, যার জন্য বাচ্চা প্রসবের পর গাভী আর ঠিকমতো খাবার খেতে চায় না, গাভী শুকিয়ে আসে, কাঙ্ক্ষিত দুধ প্রোডাকশন আসে না, এবং নেক্সটে হিটে আসতে অনেকটা প্রবলেম হয়। তো যাই হোক, এই 4টি কারণ, এই 4টি কারণের এট লাস্ট কারণ যেটা, এটা হলো আপনার মিল্ক ফ্লেভার অথবা দুধ জ্বর, যাকে বলে গাভী একবারে শুয়ে পড়া। গাভী আর উঠে দাঁড়ায় না, কোনো কারণেই গাভী দাঁড়ায় না। আমরা অনেক চেষ্টা করে তাকে দড়ি দিয়ে বেঁধে, অনেক সময় ভাঁজ দিয়ে, তাকে মাচা দিয়ে আটকে রেখে গাভীকে উঠে দাঁড় করাতে চেষ্টা করি আমরা, কিন্তু আসলে কাজ হয় না। এই সমস্যাটা খুব জটিল। আমরা প্রায় সময় বিভিন্ন ফেসবুক, ইউটিউব, বিভিন্ন আশপাশের খামারিদের, বিভিন্ন যারা গাভী পালন করেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব গভীরভাবে আমরা দেখি। এটা হয় মূলত একমাত্র ক্যালসিয়াম শর্টের কারণে। তো এই ক্যালসিয়াম আসলে আমরা কি পরিমাণ খাওয়াবো, কতটুকু খাওয়াবো, এবং কিভাবে খাওয়াবো, কতটুকু খাওয়াবো, কি পরিমাণ খাওয়ালে পরে এই রোগগুলো থেকে গাভীকে আমরা বাঁচাতে পারবো। একটা গাভীর প্রতি 100 ml রক্তের মধ্যে 10.5 মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার। এই ক্যালসিয়ামের মাত্রাটা যখন আপনার 8.5 মিলিগ্রামে আসে, 8.5 মিলিগ্রামে যখন চলে আসে, তখন গাভী স্বাভাবিক থাকে। এই 8.5 থেকে যখন ক্যালসিয়াম মাত্রা কমতে যখন আপনার 4.5 আসে, এই যে 8.5 থেকে 4.5, এই যে সময়টুকু, এইটাকে বলে আপনার হাইপোক্যালসিমিয়া। এই হাইপোক্যালসিয়ামিয়া থেকে আপনার ওই 4টি রোগের মূলত উৎপত্তি, এই 8.5 থেকে 4.5 পর্যন্ত। তো ওই 8.5 থেকে 4.5 পর্যন্ত আবার 2টা ভাগে ভাগ করা হয়। আপনার 6 পর্যন্ত, 8.5 থেকে 6.5 পর্যন্ত, এটা হলো আপনার সাব ক্লিনিক্যাল হাইপোক্যালসিমিয়া।
আর 6.5 থেকে 4.5 পর্যন্ত এটা হলো ক্লিনিক্যালি হাইপোক্যালসিমিয়া। আর যখন 4.5-এর নিচে আসে তখন এটা হয় মিল্ক ফ্লেভার বা দুধ জ্বর, তখন গাভী আর উঠে দাঁড়াতে পারে না। গাভী যখন প্রেগনেন্ট হয় 3 মাস পরে 90 দিনের মাথায় যখন আমরা গাভীকে চেক দিই যে গাভী প্রেগনেন্ট, তখন অবশ্যই তাকে ক্যালসিয়াম স্টার্ট করব, ক্যালসিয়াম নিয়মিত ক্যালসিয়াম দেব 7 মাস পর্যন্ত। 7 মাস পর্যন্ত তাকে ক্যালসিয়াম দেব। এই 7 মাস পর থেকে তাকে ক্যালসিয়ামের মাত্রাটা বাড়িয়ে দিতে হবে। ধরুন দৈনিক তাকে 30 গ্রাম করে আমরা ক্যালসিয়াম দিই, এই 7 মাস পর থেকে তাকে 60 গ্রাম করে ক্যালসিয়াম দিতে হবে, কারণ তখন কিন্তু বাছুরের গ্রোথ বাড়তে থাকে। এই 210 দিনে একটা বাছুর গাভীর গর্ভে যতটুকু গ্রোথ হয় 210 দিন পরে, দ্যাট মিনস 7 মাস পর থেকে আপনার 8-9 এই 60 দিনে বাছুর ততটুকু, এই 210 দিনে যতটুকু হয় 60 দিনে ততটুকু হয়। এই 60 দিনের মধ্যে বাছুর মূলত গাভীর গর্ভে বৃদ্ধি হয়। আপনার বাছুরের গর্ভে লোম গজায়, খুরা গজায়, দাঁত গজায়, আপনার ওই হৃষ্টপুষ্ট হয়। শেষের এই 60 দিনে বাছুর গ্রোথ তার দ্বিগুণ হয়। সুতরাং ক্যালসিয়ামের মাত্রাটা তার দ্বিগুণ লাগে। এই ক্যালসিয়ামের মাত্রাটা দ্বিগুণ লাগে যাতে গাভীর শরীর স্বাস্থ্যটা ভালো থাকে। গাভীকে যখন তার দৈহিক চাহিদা অনুযায়ী আমরা ক্যালসিয়াম ডেলিভারি দিই না, গর্ভকালীন শেষ 60 দিনে গাভী আছে কিন্তু নিয়মিত আমরা তার দৈহিক চাহিদা অনুযায়ী ক্যালসিয়াম দিই না। এক্ষেত্রে হয় কি, তার ক্যালসিয়াম প্রয়োজন 60 গ্রাম, আমরা দিচ্ছি তাকে 30 গ্রাম, আর বাকি 60 গ্রাম কিন্তু গাভী ঠিকই সে নেয়, বাকি 30 গ্রাম সে কুদ থেকে নেয়, বাকি 30 গ্রাম তার রক্ত থেকে নেয়। গাভী তার হাড় থেকে এবং রক্ত থেকে নেয়। ওই যে রক্ত থেকে যে ক্যালসিয়ামটা নেয়, হাড় থেকে যে ক্যালসিয়ামটা নেয়, আস্তে আস্তে ধীরে ধীরে ওই রক্তে ক্যালসিয়ামের মাত্রাটা কমে আসে। যখন ক্যালসিয়াম শর্ট পড়ে তখন গাভী তার প্রয়োজনীয় ক্যালসিয়ামটা রক্ত থেকে শোষণ করে নেয়। তখন রক্তে ক্যালসিয়ামের মাত্রাটা ধীরে ধীরে কমতে থাকে। ওই 10.5 থেকে যখন আপনার 8.5 আসে তখন ওভারঅল ঠিক আছে। যখন 8.5 থেকে যখন আপনার ক্যালসিয়ামের মাত্রাটা কমতে যখন 4.5 আসে, তখন ওই 8.5 থেকে এই 4.5 এটা হাইপোক্যালসিয়ামে ভোগে। এই হাইপোক্যালসিয়ামে থেকেই মূলত এই 4টা রোগের উৎপত্তি হয়। বাছুর গর্ভ ফুল পড়ে না, বাছুর গর্ভে আটকে যায়, আপনার গাভী জরায়ু বেরিয়ে আসে, বাচ্চা প্রসবের পর গাভী খেতে চায় না, এই হাইপোক্যালসিমিয়া হলে পরে। আর রক্ত থেকে ক্যালসিয়াম অতিরিক্ত শোষণের ফলে যখন ক্যালসিয়াম অনেকটা শূন্য হয়, অর্থাৎ 4.5-এর নিচে আসে, তখন এটা মিল্ক ফিভার হয়, অর্থাৎ দুধ জ্বর হয়। তখন গাভী শুয়ে পড়ে, সে আর উঠতে পারে না। এই যে শুয়ে পড়ে, যে একটা সাইডে শুইলো, এখান থেকে ওই তার মাংসপেশি আর কাজ করে না, এখানে রক্ত চলাচল কমপ্লিট বন্ধ হয়ে যায়, যার জন্য ওই মাংসটা পচন ধরে, যার জন্য ওখানে পোকা পড়ে। কোনো কারণে গাভী উঠে আর দাঁড়ায় না, তার নির্ঘাত তার মৃত্যু। তো যার জন্যে সময় থাকতে এবং গাভীর চাহিদা অনুযায়ী সময় থাকতে যদি আমরা ক্যালসিয়াম ঠিকমতো গাভীকে খাওয়াই, তাহলে অবশ্যই এই অনাকাঙ্ক্ষিত এই রোগগুলো থেকে আমরা গাভীকে সেভ করতে পারবো। আর শুধুমাত্র ক্যালসিয়াম খাওয়ালেই হবে না, ক্যালসিয়াম শোষণ করার ক্ষমতা থাকতে হবে। ক্যালসিয়াম শোষণ করার ক্ষমতা আমরা কোত্থেকে পাবো? অনেক ক্ষেত্রে আমরা ভিটামিন A, D, E এই সকল ইনজেকশন বা সাপ্লিমেন্ট সিরাপ গাভীকে আমরা পুশ করি বা খাওয়াই। একটা জিনিস মাথায় রাখবেন, পৃথিবীর সমস্ত ভিটামিন ডির মধ্যে 90% ভিটামিন ডি সূর্যের আলোতে। সুতরাং এই ন্যাচারাল ভিটামিন ডি, এই সূর্যের আলোতে যে 90% ভিটামিন ডি, এটাকে যদি আমরা অন্যভাবে রিকভার করার চেষ্টা করি তাহলে কিন্তু হবে না। অবশ্যই তাকে সূর্যের আলোতে রাখতে হবে। আর কচি ঘাস, অঙ্কুরিত ছোলা, এগুলোতে আমরা ভিটামিন E, A এগুলো পাই। বাচ্চা প্রসবের 21 দিন পূর্বে ক্যালসিয়াম খাওয়ানো অফ করতে হবে। ক্যালসিয়াম খাওয়ানো কেন অফ করতে হবে? তার দেহে সঞ্চিত ক্যালসিয়াম, তার হাড়ের রক্তে যে সঞ্চিত ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামটা সে নিজে ব্যবহার করে তার ক্যালসিয়ামটাকে সে ইউটিলাইজ করে, সারা বডিতে নিজেকে ক্যালসিয়ামটাকে ছড়ায়া দেয়। এক্ষেত্রে গাভী হাড় এবং রক্তে সঞ্চিত ক্যালসিয়ামটা সে ব্যবহার করে, এতে তার শরীর স্বাস্থ্য ভালো থাকে, পরবর্তীতে আর কোনো প্রবলেম হয় না। আর এই ক্যালসিয়ামের পাশাপাশি অবশ্যই গাভীকে সুষম দানাদার এবং একটা আরামদায়ক পরিবেশ অবশ্যই আমাদেরকে দিতে হবে। তো আমরা যারা পশুপালন করি, যারা গাভী পালন করি, তারা অবশ্যই এই গাভীর ক্যালসিয়ামের প্রতি অবশ্যই খেয়াল রাখবো।
কোনো কারণে যেন গাভী ক্যালসিয়াম শূন্য না হয়। আমাদের অনেক কষ্টের এবং আদরের পালিত পশু একটা গাভী, একটা সুস্থ সবল একটা আমাদের অনেক কষ্টের, আমাদের অনেক স্বপ্নের একটা গাভী সুস্থ সবল একটা সুন্দর বাচ্চা প্রসব করবে এবং বাচ্চা প্রসবের পর গাভী সুস্থ থাকবে এবং সে কাঙ্ক্ষিত দুধ উৎপাদন করবে এবং প্রপার টাইমে হেঁটে আসবে। এই সব কিছুই একটা অনেকটা ওই কি বলে যে আপনার ওই চেইন অফ কমান্ডের মতো, আপনার একটার সাথে আরেকটার বিরাটভাবে একটার সাথে আরেকটা বিরাটভাবে জড়িত। শুধুমাত্র এই ক্যালসিয়াম ঘাটতির কারণে আমাদের সমস্ত স্বপ্ন বিফল হয়ে যায়, সমস্ত স্বপ্ন সমূলে বিনাশ হয়। তো গাভীর শরীর স্বাস্থ্য এবং গাভীর পালন আমরা যারা গাভী পালন করি তাদের গাভীর শরীর স্বাস্থ্য সম্পর্কে অবশ্যই সচেতন থাকবো, সুষম দানাদার সম্পর্কে অবশ্যই সচেতন থাকবো, আর পাশাপাশি ক্যালসিয়ামের কথাটা অবশ্যই বলবো না। তো সবাইকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্যে। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।